তোমাতেই আসক্ত। পর্ব ৫। তানিশা সুলতানা বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, আর সমুদ্রের রেশ ধরে বিখ্যাত হয়েছে এবি হোটেল। ১০ তালা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে। জোছনা রাতে বেকনিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশে নামি দামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলের রুম বুক করে। এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান। নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন। বড় শখ করে হোটেলের নাম দিয়েছিল এবি। এতে আরিফ এবং বিতে বর্ষা। আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা। বর্ষার বাবা বশির ছিলেন সরকারি কর্মকর্তা। এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিলেন তার সংসার। ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন, এবার মেয়ের পালা। যখন আরিফ এসে বলেছিল, বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই, বশির দ্বিমত করেননি, বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন। তাতে যখন হলো না, ভিটেমাটি সবই বিক্রি করে দিল। আদ্রিতার যেদিন জন্ম হয় সেই দিনই হোটেল উদ্বোধন করা হয়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বছরই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। লাভ বাড়তে থাকে হু হু করে। আদ্রিতার যখন ৩ বছর বয়স তখন আরিফ সাফল্যের দ্বারে পৌঁছে গিয়েছেন। একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয়। সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে। বরাবরের মতো বর্ষা স্বামীর সিদ্ধান্তে সায় জানায়, তাকে উৎসাহ দেয়। আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত। আরিফ গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল। কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে, সেহেতু কক্সবাজারেই গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে, এমনটাই আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটি সাহায্যে পেয়েও যায়। জমিটি ছিল ইমান আলী নামক একটা লোকের। লোকটির একটা মেয়ে ছিল, নাম ইমা। জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল। প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে। গোপনে বিয়েও করে নেয় তারা। বর্ষা অত্যাধিক বিশ্বাস করত স্বামীকে। কখনোই তার ফোন ঘাঁটত না, কখনোই কোনো প্রশ্ন করত না। গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরে সেই ফ্যাক্টরিটির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউজ এবং ছোট্ট মেয়েটি তার উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে। বর্ষা শতবার বারণ করেছিল, বাবার সম্পত্তি মানেই আদ্রিতার সম্পত্তি। কিন্তু বোকা বর্ষা তখন বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। একদিন আরিফ বলল সে সিঙ্গাপুর যাবে, সেখানেও একটা ব্যবসায় দাঁড় করাবে। দেশ বিদেশে সব জায়গায় তিনি পরিচিতি পেতে চায়। এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা। আরিফ চলে যায় সিঙ্গাপুর। এভাবেই কিছু বছর চলে যায়। আরিফ দেশে ফিরেছে কিছু মাস হল। কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে। সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে। আদ্রিতার ১০তম জন্মদিন চলে এসেছে। রাত ১২টার পরেই মেয়েটার ১০ বছর পূর্ণ হবে। বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দিবে। মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যাবে। ওদের দেখে আরিফ নিশ্চয় ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে। যেই ভাবা সেই কাজ। ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসেই কক্সবাজারে রওনা হয়। পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে ওঠে। বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে উঠে। কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায়, স্যার ২০২ নং কক্ষে আছে। বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায়। ২০২ নং কক্ষের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী। কেঁপে ওঠে বর্ষা। ২ হাতে চেপে ধরে ছোট্ট আদ্রিতার চোখ দুটো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আখি পল্লব বন্ধ করে নেয়। অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে। ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, এই কে আপনি? নক না করে কক্ষে ঢুকছেন কেন? বর্ষা জবাব দিতে পারে না। মাথা নুয়ে থরথর করে কাঁপছে থাকে। আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে, মাম্মা চোখ ধরেছ কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব। পাপার চোখ ধরবে? আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে। ভয়ার্তক স্বরে বলে, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খুলে। আদ্রিতার চোখের ওপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি।
এমনিতে বছরে একবার কি দুইবার বাবার দেখা পায় সে, তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে, ঘন্টা খানিক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয়, দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায়। আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরে সায় জানাতে পারে না। মনের মধ্যে ভয় জেঁকে ধরেছে তার। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজকে অন্যরকম লাগছে। এই গ্রেস, এটাই তোমার সিঙ্গাপুর? এখানেই তোমার কাজ? তাচ্ছিল্যের স্বরে বলে বর্ষা। ইমা ওয়াশরুম ঘুরে এসেছে, জামাকাপড় ঠিকঠাক করেছে। সে আরিফের পাশে দাঁড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা তুমি। জিহ্বা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমায় ঠকাওনি। বিশ্বাস ভেঙেছ। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছ। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা। মিষ্টি হেসে বলে, মাম্মাম সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে, আমরা কুড়িয়ে নিব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে, মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে, ফাইনাল করেই চলে আসবে, আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্ত স্বরে বলে, তোমার বউ মেনে নিয়েছে, তুমি কেন আপসেট হচ্ছ? বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করে। তার বিশ্বাস ভেঙেছি আমি। বর্ষা বাঁচবে না ইমা। আমার মেয়েটাকে মাহারা করে চলে যাবে বর্ষা। পুরনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটোফ্রেম লুকিয়ে ফেলে তোশকের নিচে। ইমা দেখে ফেললে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে, এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলিজার টুকরো মেয়েটা ভালো নেই, আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে। কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপ্টা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে, সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে। মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে, আবার বিরক্ত স্বরে বিড়বিড় করে কাউকব বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে, পায়ের ওপর পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের ওপর তেল জমে চিকচিক করছে, কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকেই বোধহয় পোটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আবরার বিরক্ত হয়, ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণটাকে শ্যুট করতে, বা ধারালো চাকুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়েচড়ে ওঠে, আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে। একটু ব্যথাও পেলে নিশ্চয়। কপাল কুঁচকে ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ায়, এবং পরপরই নীরব হয়ে যায়। আবরার হাতে থাকা মলম খানা হতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে। মিউ মিউ। খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লালা রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ভ্রু কুঁচকে ফেলে। এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। অ্যানি কাম হেয়ার। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এভাবে ডাকলে অ্যানি তো আসবেই, উল্টে ভয় পেয়ে দৌড়ে পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে, চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। সিয়াম গোল গোল নয়ন ঘুরিয়ে সবগুলো বন্ধুর পানে তাকায়।
আমান কৌতূহল স্বরে বলে। আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? সিয়াম চাটি মারে আমানের মাথায়। বিরক্ত স্বরে বলে, এই জন্যই তুই সিঙ্গেল। শালা নির্বোধ বোকা হনুমান। অ্যানিকে? আদ্রিতার বাচ্চা। তাহলে আবরারকে? অ্যানির বাবা। আবরার চাচা বাচ্চার সামনে রোমাঞ্চ করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এখনই অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমাঞ্চ শুরু করবে। তুমুল রোমাঞ্চ। ফালতু না বকে ভালো করে কান লাগা গাধার বাচ্চা। একটা পয়েন্টও মিস করা যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্য আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তেই গা এলিয়ে দেয় আদ্রিতার বুক ঘেঁষে। দুই পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়। জিহ্বা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিতি জানায় দেয়। ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্য খানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে। ফোন খানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার ওপর আরেকটা পড়ে যায় আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবার নিচে পড়েছে সিয়াম। সেই উচ্চস্বরে চিৎকার করে, ওরে হহ আল্লাহ! গেল আমার কোমর! গাধার দল আমায় মেরে ফেলল! ব্যথায় নাক মুখ কুচকে ফেলে সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমান নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। ধরফরিয়ে উঠে বসে আতঙ্কিত স্বরে শুধায়, কি কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখ পানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখপানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাদো কাদো স্বরে আওড়ায়, দোষ করল সবাই, ঘাড়ে পড়ল সিয়ামের। আবরার তাসনিন এখন বানিয়ে ফেলবে কি মারে। বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়। তুই ছাড়া তোর কেউ নেই, পেলি তার প্রমাণ? বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছনে পেছনে বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘ শ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভয়ার্ত আদ্রিতা মাথা নুয়ে বসে থাকে। অন্ধকারে গ্রাসস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়ারা দখল করে নিয়েছে ইতোমধ্যেই ঢের বুঝতে পারে। বাকি রাতটুকু এই কক্ষেই থাকতে হবে। গোটা দিনে অ্যানি কিছু খায়নি। খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যাস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়। আজকে ছিল না, বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখ পানে তাকায়, যেন বোঝাতে চাইল, খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়। আদুরে স্বরে বলে, আমার সোনা, এখনই খাবার আনছি। বলেই বিছানা ছাড়ে। কমফোর্টের মধ্য থেকে বের হওয়ার পরে অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে এবং পেয়ে যায় আবরারের হুড়ি। চঞ্চল হাতে চটজলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুড়িখানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরুচ্ছে। কোনো দামি ব্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুড়ির মধ্যে মুখ ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ শুকে নেয়। মনে মনে বলে, জল্লাদ হাতির বাচ্চার হুড়ি থেকেই এত সুন্দর ঘ্রাণ আসছে। না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভয়টয় না পেয়ে ঘ্রাণ শুকে নিবে। পরপরই নিজের মাথায় চাটি মারে। বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহায়া আদ্রিতা, ওই লোকটা বেয়াদব। তোকে বিয়ের নাম করে অপমান করেছে, আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মনকে একটে হালুয়া বানিয়ে ফেলব, বলে দিলাম। ক্যাটফুটের প্যাকেট কেটে বাটিতে ঢালছে আবরার। তখনই তার ফোন খানা কেঁপে ওঠে। ভ্রু কুচকায় আবরার। বিরক্ত হলো বোধ হয়। এত রাতে কেউ কল করে?
ট্রাউজারের পকেট হতে ফোন বের করে। আননোন নাম্বার, তবে চিনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার। ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করে। আবরার তাসনিন, ওরফে এটি তাসিন। বড়ই সুন্দর নাম। আই লাইক ইট। আবরার শোনে মনোযোগ দিয়ে, তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আছে, একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ তুমি। সে এখন হাসপাতালে। হাত দুটো অকেজো। কখনোই ঠিক হবে না। এই পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়। এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফোঁস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। পরপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে জবাব দেয়, সি ইজ মাই ওয়াইফ, আই নো মাই বয়। ইনফরমেশন জোগাড় করে ফেলেছি তোমার। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। সে মন্ত্রীর ছেলে হোক আর যেই হোক। মাইন্ড ইট। বলেই কল কাটে। ইতোমধ্যেই কপালের রগ ফুটে উঠেছে। হাত দুটো মুষ্টি বন্ধ করে ফেলেছে। ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দুই হাতে মাথার চুল খামচে ধরে আবরার। তাতে গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবে চলেছে অনেক কিছু, এবং হলোও তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মৃদু স্বরে ফা শব্দখানা উচ্চারণ করে পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তেই আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তারা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকি ঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমেই নজরে পড়ে লাল ওষ্ঠ জোড়া। এখনো সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। পনি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? ডাক্তার ডাকতে বলল ভাইয়াদের? প্রশ্ন খানা করেই ফেলে আদ্রিতা। পরপরই নিজের ওপর বিরক্ত হয়। ওরেহহ বাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওইগুলো শোনার জন্য প্রস্তুত হ। অসভ্য আদ্রিতা। হলো তাই। আবরার দুপা এগিয়ে আসে আদ্রিতার পানে। গায়ে নিজের হুড়ি দেখে ঠোঁট বাঁকায়। ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে হাঙ্কি স্বরে বলে, আই নিড ইউর লিপস। আদ্রিতা দুপা পিছিয়ে যায়। উদ্দেশ্যে দিবে একখানা ভৌ দৌড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দিবে। ব্যাসস আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধহয় বুঝতে পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর। পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠছে। হাত পা মৃদু কাঁপছে। লোকটার ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরারের হাতের ওঠে হাত রাখে। কাপা কাপা স্বরে বলে, ছা অরুণ প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যিই ছেড়ে দেয় আবরার। আড়াআড়িভাবে ভ্রু কুঁচকে বলে, দরজা খোলা, কেউ দেখে ফেললে এসব বললে মেনে নিব। বাই, ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। ভালো লাগলেও আমি ছুব, না লাগলেও আমি ছুব। মাইন্ড ইট। সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোমান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্ধৃত হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শীতের আমেজ কমে এসে একটু গরম গরম ভাব পড়েছে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি দারুণ কম্বিনেশন। আদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাত গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটাপ করে জমিনে পড়ছে। মৃদু শব্দও হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম শব্দ হয় তেমন নয়। এই শব্দ অন্যরকম।
আদ্রিতা হাত এগিয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনে তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে করলেই বৃষ্টি ছোঁয়া যায় না। তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরুতে হবে। বিরক্ত হয় আদ্রিতা, মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, যেমন আবরার তাসনিন তেমনই তার বাড়ি, দুটোই বিরক্তিকর। দূর পাহাড়ে দুজোড়া কপতি দুই হাত মেখে পরম শান্তিতে বৃষ্টি বিলাস করছে। দেখে বাঙালিই মনে হচ্ছে, কেননা মেয়েটি কালো রঙের থ্রি পিচ পরা। সাধারণ সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিচ পরে না। ওই ২-৪ জন বাঙালি জীবিকা নির্বাহনের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায়, তারাই থ্রি পিচ পরে। কপতির বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর, তবে আদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো না। কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরা নয় এই পাহাড়। নেই কোনো ঝরনা, চা পাতার বাগানও নেই। আদ্রিতার মতে পাহাড় মানেই চায়ের বাগান, যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম তার। সেই ছোটবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার। গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম, তবে শুধু চা পাতা এবং আঁকাবাঁকা পথটুকুই মনে আছে। আহোহা কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউ মিউ শব্দ করে ওঠে। আদ্রিতা ভাবনার জগৎ থেকে বের হয়, তাকায় অ্যানির পানে, আদুরে ভঙ্গিমায় শুধায়, কি হয়েছে বাবু, খিদে পেয়েছে? অ্যানি জবাব দেয় না, বরং আরও একটু গা ঘেঁষে শয় আদ্রিতার কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা। উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন, আন্টি ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার। অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে, মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার, মনে মনে বলে, পাগল আদ্রিতা, তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে? কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস? কেন বিছানায় গা এলিয়ে দিলে লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গিয়েছিস আবরার তাসনিন ব্যাধ হয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস? মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তেই আবার মন বলে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়িতে ফিরল, একটু দেখে আসা উচিত। একটা মনের দুরকম ভাববায় বিরক্ত আদ্রিতা অ্যানিকে কোলে নিয়েই দাঁড়িয়ে পড়ে। ওড়না জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালিয়ে এগিয়ে যায় আবরার তাসনিনের কক্ষের পানে। জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটা কফি শপ রয়েছে। আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপে নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একসাথেই এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়সে বড়, একটু সম্মানও দেখানো প্রয়োজন, এসব খেয়াল নেই। রগজটা আবরার দুঘা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এরই মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফন্দি এঁটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক। আবরার 2 হাত টেবিলে রাখে, একটু ঝুঁকে বলে, কেন ডেকেছ? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে, তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর। ভরকায় টনি। একটুও ভয় পাচ্ছে না আবরার? এটা মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি ধামকি না দিয়ে সোজাসাপটা বলে, টনির ছেলেকে কেন মেরেছ? আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে। কথা বলে মিটিয়ে নাও সবটা। আবরার নিজ দাড়িতে হাত বুলায়, গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যাসস সকলেই গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আখি পল্লব বড় বড় হয়ে যায় ওদের। ছটফটিয়ে উঠে বলে, আরেহহ কি করছো? তোমরা তো আমার গার্ড। আবরার তাসনিনকে শেষ করে দাও। গার্ডরা যেন শুনল না সে কথা। তাদের নয়ন আবরার তাসনিনের পানে অবদ্ধ, যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবরার দাঁড়িয়ে পড়ে টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে, এটা ট্রেলার ছিল। আদ্রিতা চৌধুর পানে তাকালে চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো। মাইন্ড ইট।
শেষের কথা খানা দাঁতে দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো? তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিম। আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিম। আগুন জ্বালিয়ে দিব বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছনে পেছনে গার্ডগুলোও বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ঢোক গিলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো? কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে! জানি না ভাই, তবে আবরার যেহেতু প্রসেসিভ সেহেতু কিছু তো একটা আছেই। একবার দেখা উচিত। টনি ভয়ার্তক স্বরে নলে, আমার দেখার শখ নাই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়েই আমাদের মাথায় পিস্তল ঠেকালো? জাস্ট দেখতে চেয়েছিলাম। দেখলে কি করত? আবরার তাসনিম সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠব না আমরা। যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণী নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খোলে না। কি একটা বিরক্তিকর পরিস্থিতি। মা বলছিলাম কি, আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিচ তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্নাবান্না করেছে সে। টেবিল খানাও সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছই পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয়, তাই কখনোই মাছ খাওয়া হয় না। সারা বছরই ওই ম্যাশ পোটেটো, মাংস, রুটি, পিৎজা এসব খেয়েই জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে। এসব রান্না আবরার ছুঁয়েও দেখে না, তবে সিয়াম পেট পুড়ে খায়। এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল। খেজুরের গুড়ে তৈরি মিঠা আহহা যেন অমৃত। সিয়াম গাপুসগুপুস 5খানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমান, আহাদ আর ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতেই হবে আমায়। আর আদ্রিতা থাকবে কার ভরসায়? হাত দেখেছ বাচ্চাটার? এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরের হতাশার রেশ বেশ টের পাচ্ছে সিয়া। সবেই মাছের পিচে কামড় বসাচ্ছিল। আতিয়া বেগমের কথা শুনে থেমে যায় এবং প্লেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখ পানে। করুণ স্বরে শুধায়, আবরারের সঙ্গে বিয়ে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না। এতদিন আবরার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিকে দিব না আবরারের কাছে। নিকুচি করেছে বিয়ের। শুকনো ঢোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে। পরপরই হাসি পায়। ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়। বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপরোয়া আবরার কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসব। আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে, আস্তে আস্তে খাও। আবরার যখন বাড়ি ফেরে তখন ঘড়ির কাঁটা 3টার কোটরে আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন। ঘন কুয়াশায় জুরিক শহর ঢেকে আছে। আবরারের ছোট্ট বাড়ি খানাও কুয়াশার আবরণ সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়ি খানার বেহাল দশা। চাকা খুলে গিয়েছে, কাঁচ ভাঙা ড্রাইভিং সিটেরও কোক্ত লেগে আছে, স্টারিং বেঁকে গিয়েছে। আবরার গাড়ি খানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তার গাড়ি রেখে কোক্ত মাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে। জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো। ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে। কপালেও বেশ আঘাত পেয়েছে। আধভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার। পরপরই বিড়বিড় করে আওড়াও ফা। অতঃপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে।
পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমের আলো জ্বলছে, যেটা বিরক্তির লাগে আবরারের নিকট। সোফায় উপর হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠের ওপরে অ্যানি। আবরার ভ্রু কুঁচকায়, জুতো খুলে ছুঁড়ে মারে বা পাশে অবস্থিত একের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পড়ে, খানিকটা ব্যথাও পেল বোধহয়। ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে। ট্রাই টেনে ঢিলে করে, তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবেই না। মাথাটা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজে এর ঘুম ভেঙে যায় সিয়ামের। পিটপিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরার তাসনিনের রতাকোক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারা অ্যানি ঠাসস করে ফ্লোরে পড়ে, বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পাশে দাঁড়িয়ে শুধায়, কি হয়েছে? আঘাত পেলি কি করে? আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্ত হয়, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে, ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয়। আবরারের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্ত স্বরে বলে, ফাইন, প্লিজ লিভ মি এলোন। সিয়াম সত্যিই এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে। নিজ কক্ষের পানে ছুটতে থাকে। পথিমধ্যে উষ্টা খেয়ে পড়েও যায় একবার। ব্যথা পায় বুকে, তবুও থামে না। তখনই উঠে আবারও ছুটে কাবার্ড খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায়তারা আটে। কিন্তু ফলাফল শূন্য। আবরারের ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে তা চামচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে তার, বুকের ভেরতটা উত্তেজনায় হাঁসফাঁস করছে। আবরারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যায় যে। তুলোর মধ্যে একটু স্যাভলন নিয়ে আবরারের ক্ষতস্থানে লাগাতে যায় সিয়াম। আবরার কড়া নয়নে তাকায়। ফাইন, ফাকিং সিম্প্যাথি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখানে কপাল হতে রক্ত গড়াচ্ছে, আর এই ছেলে, না জানি শরীরে কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো তাই এসব ধূরছাই করিস, তাই না? বেদনাদায়ক স্বর সিয়ামের। আখি পল্লবে অশ্রু জমেছে বেশ জানে আবরার, তবে তাকায় না। বরং আখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগন্যান্ট করে দেই, তাহলে প্রবলেম সলভ হবে? সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে, তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগন্যান্ট করে দিবে। ঘরে বউ রেখে বাইরে পরকিয়া? জনদর্দি সিয়াম তা মেনে নিবে না। ভাই আদু তোর বউ, তাকে রেখে ওকেই প্রেগন্যান্ট করব? বলিস কি? ডিস্টার্ব না করে যা এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। এহহ এমনভাবে ধমক খানা দিল যেন সিয়ামই যেচে জানতে চেয়েছে কাকে প্রেগন্যান্ট করবে। ঢং। তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এইড বক্স রেখে পুনরায় দৌড় লাগায় আদ্রিতার কক্ষের পানে। আদ্রিতার আজকে ঘুম আসছে না। সেই কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না দুচোখের পাতায়। অগত্য বসে পড়ে মায়ের থেকে ফোন এনেছে। কতবার কল করল আসিফ আদনানের নাম্বারে, বারবার নট রিচেবল বলছে। বিরক্ত আদ্রিতা সবেই বিছানা থেকে নামছে, তখনই সেখান উপস্থিত হয় সিয়াম। আদু আবরার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ঔষধ লাগাতে চাচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া? আমার কথা শুনবে না। আদু প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে। ঔষধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? শুনবে শুনবে, নিজ হাতে ঔষধ লাগিয়ে দেবে, তাই কিছু বলবে না। আদ্রিতা আমতা আমতা করতে থাকে। সিয়াম আরও অনেক কিছু বোঝায়, অতঃপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবরার তাসনিনের প্রেমে পড়ে যাচ্ছে।
ফার্স্ট এইড বক্স নিয়ে আবরারের কক্ষের পানে এগোয় আদ্রিতা। বুক কাঁপছে তার। এক মন বলছে, আদ্রিতা যাসোস না। আরেক মন বলছে, আদ্রিতা যা, তাড়াতাড়ি যা। কোন মনের কথা শুনবে দ্বিধাবোধে ভুগছে সে। আবরারের কক্ষের দরজা বন্ধ। আদ্রিতা কাঁপি হাতে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর, সিয়াম ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। কাঁপা স্বরে বলে, আ মি। ধূপধাপ পায়ের আওয়াজ শোনা যায়। অতঃপর দরজা খুলে যায়। আবরারের মুখ পানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে, এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে। মূলত আবরার এক টানে রুমের ভেতরে নিয়ে এসেছে আদ্রিতাকে। পরপরই দরজা বন্ধ করে। আবরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো। বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায়। হাতের ফার্স্ট এইড বক্স দেখিয়ে বলে, ঔষধ লাগানো প্রয়োজন আপনার? ভালোই তো ছিলাম আমি। কেন আসলে তুমি? ভালোই তো ছিলাম আমি। বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সবথেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেক দিন হলো আবরারকে দেখছে। বরাবরই গম্ভীর রগজটা মুডি মানুষটার এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে। মনে মনে ভাবে, কিসে রয়েছে ওনার দুর্বলতা? কেন এত আকুল সে? কিসের টান? পর মুহূর্তেই হৃদয় জবাব দেয়, কোনো টান নেই। হয়তো ড্রিঙ্ক করেছে, তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে। যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম। তাই দুপা এগিয়ে আসে। ফার্স্ট এইড বক্স খাটের ওপর রাখে। ওড়নার কোনা শক্ত করে চেপে ধরে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। অতঃপর রিনরিনিয়ে বলে, আর মাত্র কয়েকদিন, তারপরই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কথাটা বোধহয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে রং ধারণ করে। বিলাই আখি পল্লবের সাদা অংশের রং বদনায়। শীতের সিজন, তার ওপর কক্ষে লো পাওয়ারের এসি চলছে। তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণার দেখা মিলছে। ঘন কালো দাড়িযুক্ত চোয়াল শক্ত হয়ে যায়। কটমট শব্দ হয়। হয়তো দাঁতের ওপর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে ভয়ার্তক দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখ পানে। অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে, কি যা বলেছি ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে। মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে। ঠোঁট চাপ খেয়ে ফাঁকা হয়ে যায়, যেন এখনই চোয়াল ভেদ করে আঙুলগুলো মুখে ঢুকে পড়ে। ব্যথায় জর্জরিত আদ্রিতার আখি পল্লবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করেই চোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে দুই আঙুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোট পেল। গড় গড় রক্ত বেরুতে শুরু করে ক্ষতস্থান হতে। আদ্রিতার কান্নার শব্দেও বিরক্ত হয়। মৃদু স্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রিং, আই হেট দিস। আদ্রিতা চমকায়। মুহূর্তেই কান্না থেমে যায়। দুই হাতে চোখের পানি মুছে ফেলে। মনে মনে বিড়বিড় করে বলে, শালা খাচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি? নাচমু আমি? শালা হনুমান। আবরার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ, তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক দরফা চমকায় আদ্রিতা। একটু সরে বসতে চায়। আবরার কোমর পেঁচিয়ে ধরে। অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপালে কুঁচকে বলে, আমার সামনে আসলে এসব বা যেন না দেখি। আদ্রিতা মাথা নিচু করে ফেলে। কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয়, তখনই গলার একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায়।
খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ। মৃদু স্বরে গুনিয়ে ওঠে। আবরার বেশি সময় নেয় না। নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তুলে মৌমাছির চাক থেকে যেন মধু খেলো তেমনভাবেই জিভ দ্বারা ঠোঁট চেটে নেয়। ব্যাপার খানা দেখে নেয় আদ্রিতা। লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ঔষধ লাগাতে এসেছ? শান্ত স্বরে প্রশ্ন করে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনও ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি। স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠে, এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেন্ট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্ট মি খেয়ে ফেলব। চটজলদি চোখ খুলে আদ্রিতা বড্ড তাড়াহুড়োয় আশেপাশে ফার্স্ট এইড বক্সটার খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেদিকে ইশারা করে বলে, ও, ওটা লাগবে। আবরার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়। শক্তপোক্ত হাতখানা নিজের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলে, ঈষৎ অনেকটা কেটেছে। এখনও রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করব এখন? ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে, না আদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নরমাল। প্লিজ ভয় পেও না। আদ্রিতা সময় নষ্ট করে না, চটজলদি ফার্স্ট এইড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ঔষধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটুও শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ যে কার পাল্লায় ফেলল। তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে। মুখে সাদা রঙের ব্যান্ডেলের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ তুলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার। আদুরে স্বরে বলে, আমার সোনামোনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটের ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে। যেন মনে মনে বলছে, তুমিও একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরি খানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরি খানায়। কলেজ লাইফের প্রথম দিন। নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছু দিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিসফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়েই মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করে নিশে। ডাক্তার, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারোর কোলেই ঠিকঠাক থাকত না। মায়ের বুকের দুধ খেত না। এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগল। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত, তখন আতিয়ারও ইচ্ছে করত তার কোলেও যদি আসত। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলত, আদুরে বাক্য আওড়াত, মা বলে ডাকা শেখাত।
এবং 14 মাস বয়সে এসে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটি অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায় আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয় বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি। বরং মাঝে মধ্যে দুই একটা কথা বলতে আসলে হ্যাঁ হু বলে এড়িয়ে যেত। আবরারের যখন 3 বছর বয়স তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল। বলেছিল প্রেমমূলক বাক্য। সেই দিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না, তার সন্তানের জন্য হলো তাদের হাসিখুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্কে ভয়ানক পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকত, এই বুঝি তার সংসারটা ভাঙল, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারল আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকল। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের 8 বছর চলে। আর অহনার সবে জন্ম হল। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না। মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, তুমি চাইলে এখনো আমি তোমায় গ্রহণ করতে রাজি। যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে দুটো শিশুকে? আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশিই ভালোবাসে কিনা? আবরার তখন অতশত বোঝে না, তবে এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে। আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরের দিনই স্টক করে রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না। তার আগেই দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশের ক্ষতটা বেশ গভীর। চাকু ঢুকেছিল বোধ হয়। বা পাশে অবস্থির কয়লার 1 ইঞ্চি ওপরে হয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কুঁচকায়। আলতো হাতে ক্ষতস্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া? নাকি মাস্তান? এভাবে মা লো কেন আপনাকে? ইসস মায়াদয়া কিচ্ছু নেই তাদের। অবশ্য আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি-শার্টের গলাখানা একটু বেশিই বড়। ঝুঁকে ঔষধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে। কিন্তু পারছে না। বেয়াদব দুষ্টু অ্যানি হা করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে ছুলেই সে কামড়ে দিবে। দায়িত্ববান বডিগার্ড। আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখ পানে তাকায়। মুহূর্তেই চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি-শার্টের গলা।
এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদ্রিতা অনবরত মাথা নাড়ায়। মানে, জবাব দিতে হবে না। পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায়। নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান, লুচ্চা, দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে? বেয়াদব! আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু জিজ্ঞেস করছি, জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কোথাকার! তোর কপাল! বাকিটুকু শেষ করার আগেই আবরার দুই হাতে জাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে। ফেলে দেয় বিছানায়। এক হাত টি শার্টে ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ওষ্ঠদয়ে ভাঁজে নিজের ওষ্ঠদয় মিলিয়ে নেয়। শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষণ। হতদম্ভ আদ্রিতা বক্ষদেশের পীড়ায় মৃদু স্বরে গুঙিয়ে ওঠে। এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়। শ্বাস নিতে পারেনি। আবরার ঠোঁট কামড়ে ভ্রু কুচকায়। ছেড়ে দেয় আদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কি করছে। আবরার উঠে বসে। অপর হাতখানা এখনও রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানো চেষ্টা চালাচ্ছে আদ্রিতা, তবে ব্যর্থ। অ্যানি, পাপা মাম্মাম রোমাঞ্চ করব। চাচ্চুর কাছে যাও। অ্যানি কি বুঝল কে জানে? মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করল আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের? এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে। তুমি ভীষণ হট এন্ড সফট। ধরলে ছাড়তেই ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে আবরারের লাল লাল নয়ন জোড়ার পানে তাকিয়ে মিনমিন স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। প্রিয়। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে ওপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় দুই হাতের বিচরণ ঘটায় বক্ষদেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে। দিশেহারা আদ্রিতা আবরারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। থমকায় আবরার। মাথা তুলে তাকায় আদ্রিতার মুখ পানে। বিরক্ত ভঙ্গিমায় কপাল কুচকায় এবং ধমকের স্বরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রিং। কিন্তু আবরারের ধমকে কাজ হয় না। আদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবার ওপরে তোলে। স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাঙ্কি স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। প্লিজ সহ্য করে নাও। মরে যাচ্ছি আমি। আদ্রিতার কান্না থামে। কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আছে আদ্রিতার ঠোঁটের ফাঁকা দিয়ে। আবরার পুনরায় বলে, উম্মম ডিস্টার্ব করে না জান। আদ্রিতা ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর, চলবে।